যানজট ভোগান্তি নিয়ে সড়ক পথে ঈদে ঘরমুখো মানুষের ঢল। সার্বিক ব্যবস্থাপনা ভালো, জ্যাম কম মনে হচ্ছে, ভিড় কম মনে হচ্ছে। সবগুলো ট্রেন ঠিক মতো গেল, কিন্তু আমাদের এই উত্তরবঙ্গকে একটু অবহেলা করতেছে মনে হয়। ট্রেনে ঈদযাত্রায় স্বস্তি, টানা 9 দিনের ছুটিতে যাচ্ছে দেশ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ঢাকা দক্ষিণের মেয়র বিএনপির ইশরাক ভোট কারচুপির অভিযোগে পদ হারালেন তাপস। উত্তর সিটিতে অপেক্ষায় তাবিথ আওয়ালও। তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেট তো বাতিল করার নির্দেশ দিয়েছেন। এখন আমি শপথ নিব কি নিব না, এটা হলো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, যেটা আমি ইতিপূর্বে বলে এসেছি। যে বিচারাধীন যেটা রয়েছে, সাবজুডিস যেটা রয়েছে, সেখান থেকে ন্যায় বিচার পাবে। জনগণের আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছে সরকার। চীনে বুয়াও সম্মেলনে প্রধান উপদেষ্টা কাল শি জিনপিং এর সাথে বৈঠক। আওয়ামী লীগের আমলে নিপীড়িতদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা, মন্তব্য নাহিদের। ঈদের পর মাঠে থাকবে এনসিপি। পবিত্র লাইলাতুল কদরে মসজিদে মুসল্লিদের ঢল, রাতভর ইবাদত বন্দেগী, হাজার মাসের চেয়ে উত্তম বলছেন ইসলামী চিন্তাবিদরা। গাজায় হামলায় হামাসের মুখপাত্র নিহত, যুদ্ধবিরতির পর 800-র বেশি প্রাণহানি, 1.5 লাখ বাস্তুচ্যুত, উপত্যকা দখলের হুঁশিয়ারি নেতানিয়াহুর। এবং তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি, আছেন সাধারণ কেবিনে। দীর্ঘ সুস্থতার জন্য জীবনযাপন বদলে ফেলার পরামর্শ চিকিৎসকের। যাদের এই ধরনের সমস্যা ফ্যামিলিতে থাকবে, রিস্ক ফ্যাক্টর থাকবে, তাদেরকে অতি সত্ত্বর ডাক্তারের পরামর্শ নিয়ে সেইভাবে লাইফস্টাইলটা মডিফিকেশন করে নিতে হবে। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, শুরুতে ঈদযাত্রার খবর। ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মহাসড়কে সারাদিন তো যানবাহনের চাপ ছিলই, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন এবং এই মুহূর্তে যানজট আছে কিনা কি দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রাতে, এবং চন্দ্রাতে কিন্তু এখনও কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু এখনও যে শত শত গাড়ি কিন্তু মহাসড়কে এসে পড়েছে, এবং একই সঙ্গে যে যাত্রীরাও কিন্তু যে মহাসড়কে অবস্থান করছে। আমরা যদি একটু দেখাই যে সড়কের অবস্থা, যদি এখনও তীব্র যানজট, এখনও যে শত শত গাড়ি কিন্তু এখনও চন্ডা মোড়ে অবস্থান করছে। এবং আমরা যদি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখানে যে চার লেনেই কিন্তু এখন পুরাটা গাড়ি কিন্তু যানজট, এবং একদম থেমে আছে, থেমে আসলে চলছে পুলিশ, হাইওয়ে পুলিশ, এবং তারা যেহেতু এই সড়কের যে ওভার ব্রিজের মতো যে সড়কটি রয়েছে, সেই সড়কটি যদি আপনাদের একটু এখনও দেখাই যে এখনও কিন্তু সেই সড়কের উপরে কিন্তু এখনও গাড়ি দীর্ঘ লাইন দিয়ে কিন্তু অপেক্ষা করছে। এবং আমরা যদি নিচের যে পার্টটা রয়েছে, নিচের পার্টে 2টা পার্ট রয়েছে, সেখানেও কিন্তু এখনও যে ঈদে ঘরমুখো মানুষ, সেই ঘরমুখো মানুষ কিন্তু এখনও প্রত্যেকটা কাউন্টারগুলোতে কিন্তু অপেক্ষা করছে, এবং সেখান থেকে যাত্রী উঠিয়ে এবং তাদের যে নিজ যে গন্তব্যে সেখানে যাওয়ার চেষ্টা করছে। এখনও কিন্তু আমরা যদি আপনাদের যে দেখাই যে সড়কে এখনও যে অনেক যাত্রী অবস্থান করছে, এবং দীর্ঘ যানজটের রয়েছে। সন্ধ্যার পর থেকেই কিন্তু যানজট দেখা দিয়েছে। এখনও কিন্তু সখীপুর টাঙ্গাইল মির্জাপুর যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু তীব্র যানজট, এবং কয়েক কিলোমিটার কিন্তু সড়কে যান চলাচল এখনও থেমে চলছে, এবং মানুষের কিন্তু চরম ভোগান্তি, যাত্রীদেরও কিন্তু চরম ভোগান্তিতে পড়ছে। এবং যেহেতু ফ্লাইওভারের উপরে যে 4 লেন রয়েছে, সেই 4 লেনের উপরে কিন্তু আপনার যদি দেখাই যে থেমে গাড়িগুলি চলছে, এবং এখনও কিন্তু সড়কে গাড়ি সেইভাবে আসলে চলছে। কিন্তু যে যানজটের যে কাজটি, সেই কাজটি কিন্তু যে নিরসন করতে হাইওয়ে পুলিশ সেই কাজটি করছে, এবং যানজট নিরসন করতে কিন্তু পুলিশের
সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে অসংখ্য কাউন্টারগুলোতে এখনও যাত্রীরা রয়েছে এবং সেখানে কালোবাজারি হচ্ছে এবং ভাড়া কিন্তু দ্বিগুণ নেওয়ার অভিযোগ উঠেছে। সেই ব্যাপারে কিন্তু যাত্রীরা অভিযোগ করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পায়নি। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্ডা থেকে যানজটের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে স্বজনদের কাছে ফিরছেন রাজধানীবাসী। বাস, ট্রেন ও নৌপথে ঘরে ফেরা মানুষের ভিড়। নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। সার্বিক পরিবেশ নিয়ে স্বস্তি ঘরমুখো মানুষের। এদিকে ঈদকে সামনে রেখে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা। বিস্তারিত প্রতিবেদনে। মাথায় ক্যাপ, পরনে নতুন পোশাক, হাসি ঠাট্টা আর ভাই বোনের উচ্ছ্বাস বলে দিচ্ছে সোনামণিদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। কমলাপুর রেল স্টেশনের পুরো প্ল্যাটফর্ম জুড়ে শিশুদের নতুন পোশাকের ছোঁয়া আর ছোটাছুটিতে মুখর স্টেশন। যেতে হবে দাদাবাড়ি বা নানাবাড়ি। ঈদের গ্রামে খেলবো, ঈদে কাপড় চুপড় পরে বাইরে সবাই কাছ থেকে সালামি নিব। ঈদযাত্রার চতুর্থ দিনে কানায় কানায় পূর্ণ রেল স্টেশন। এবার ঈদে দীর্ঘ ছুটি হওয়ায় সাবলীলভাবে ইচ্ছেমতো বাড়ি ফিরছেন সবাই। সার্বিক পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করেন তারা। ছুটিটা হচ্ছে ভাঙা পড়ছে, তো এই কারণে মানে ট্রেনে ভিড় কম। টিকিট পাওয়াটা খুবই টাফ ছিল, একটা টিকিট ম্যানেজ হয়েছে, সো যাইতে পারছি, অবশ্যই ভালো লাগছে। সার্বিক ব্যবস্থাপনা ভালো, জ্যাম কম মনে হচ্ছে, ভিড় কম মনে হচ্ছে। সবগুলো ট্রেন ঠিক মতো গেল, কিন্তু আমাদের এই উত্তরবঙ্গকে একটু অবহেলা করতেছে মনে হয়। এই ট্রেন 1 ঘন্টা পরে ছাড়লো আর কি। স্টেশন মাস্টার বলছেন প্রতিদিন 50,000-এর বেশি যাত্রী ঢাকা ছাড়ছেন। সেই সাথে গতবারের চেয়ে এবার রেলযাত্রায় বেড়েছে যাত্রী সংখ্যা। আন্তনগর ট্রেন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওই সব রুটে আগের মতো আর ট্রেনে যাত্রী প্রেশার নাই, যাত্রীর চাপ নাই। যার জন্য সব জায়গায় যেখানে যাত্রী প্রেশার আছে, চাপ আছে, সেই অনুযায়ী এই স্পেশাল ট্রেনগুলো দেওয়া হয়েছে। ঈদে সারা দেশে 120টি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। তাছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেল ট্রেন চলাচল করছে। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। টানা 9 দিনের ঈদের ছুটিতে যাচ্ছে দেশ। আর এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। চুরি, ডাকাতি, ছিনতাই এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এইসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। আর অর্থ উপদেষ্টা বলেন, 9 দিনের ছুটিতে অর্থনৈতিক স্থবিরতা হবে না, প্রয়োজনে অনলাইনে কাজ চলবে। আগামী 31শে মার্চ পবিত্র ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে ঈদ উপলক্ষে আগেই 5 দিন টানা ছুটি ঘোষণা করে সরকার। ঈদে ঘরমুখো মানুষের চাপ বিবেচনায় 3 এপ্রিল ছুটি ঘোষণা করায় এবার ঈদে সাপ্তাহিক ছুটি সহ টানা 9 দিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, টানা ছুটির বিষয়টি আমলে নিয়েই নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে কাজ করছে সরকার। একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটিতে থাকছে না জানিয়ে সচিব বলেন, টানা ছুটি থাকলেও দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে সরকার। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। ঈদের টানা 9 দিন ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা বিশেষ পরিকরে ইউপিএন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, তার কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। এদিকে ঈদের ছুটির আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবস সরকারি অফিসের। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে শুরু হয়েছে ছুটির আমেজ। দুপুরের আগেই অনেক কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে দেখা যায়। যারা ছিলেন তারাও অনেকটা ঢিলেঢালাভাবে কাজ করেছেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করেছেন আদালত। বাতিল করে দিয়েছেন 2020 সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনের ফলাফল।
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এর রায় দেন। ইশরাক জানিয়েছেন, মেয়র হিসেবে শপথ নেবেন কিনা সেটা নির্ধারণ করবে দল। 5 বছরের আইনি লড়াই শেষ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ঢাকা দক্ষিণের মেয়র পদে ফিরলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তাই আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে ফুলের মালায় শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। আইনজীবীরা জানান, খুব শীঘ্রই গ্যাজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নিতে পারবেন ইশরাক। স্থানীয় সরকার নির্বাচনের 2010-এর 59-এর ধারা মতে ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। রায়ের পর বিজয়ী ইশরাক হোসেন বলেন, ভোটার কিংবা জনগণ নয়, অনিয়মই ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের জয়ের হাতিয়ার। আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ যে একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নির্বাচনে ভোট কারচুপি, ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে মামলা করেন ইশরাক। আর ইশরাককে মেয়র করে 5 বছর পর সেই মামলার রায় দিল নির্বাচনী ট্রাইব্যুনাল। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা গণতন্ত্র ও সুবিচারের পক্ষে আদালতের রায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বলেন, একই অভিযোগে ঢাকা উত্তর সিটিতে মামলার বিচার চলছে। ন্যায় বিচার পেলে মেয়র নির্বাচিত হবেন তাবিথ আলো। বৃহস্পতিবার নয়াপল্টনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। আদালতের এই রায় গণতন্ত্রের পক্ষে এবং সুবিচারের পক্ষে একটা বিরাট বড় ধরনের রায়। আজকে এই রায়ের মাধ্যমে প্রকৌশলী ইশরাক প্রমাণিত হয়েছে যে সেই হচ্ছে জনগণের মেয়র ছিল। বিচারাধীন যেটা রয়েছে, সাবজুডিস যেটা রয়েছে, সেখান থেকে ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচার পাওয়ার পর তারপরে সে দলের সমর্থন নিয়ে মেয়রের শপথ নেবেন কি নেবেন না, এই বিষয়গুলি তখন নির্ধারিত হবে। যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 2021 সালের আগ্রাসন বিরোধী আন্দোলনে শহীদদের তালিকার দাবিতে রাজধানীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন নাহিদ ইসলাম। জানান, বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর দলীয় কর্মসূচি নিয়ে মাঠে থাকবে এনসিপি। এই কান্না 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের। আগ্রাসন বিরোধী সেই আন্দোলনে কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা স্বামী। আহত হয়েছিল আরো অনেকেই। আমার স্বামীর বাড়িতে আমার জায়গা নাই, আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাপের বাড়িতে থাকতেছি, বুঝিনি। ভুক্তভোগীদের অভিযোগ, এখনো তারা ন্যায় বিচার পাননি। ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন নিহতদের পরিবার। আমার স্বামী শহীদ হওয়ার পর আমার 2টা সন্তান আছে, ওদেরকে নিয়ে অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করতেছে। আমি মিডিয়াতে বলছি এগুলোই যে আমার স্বামীর হত্যার বিচার চাচ্ছি। আমরা যারা কারা নির্যাতিত হয়েছি, পুলিশের মার খেয়েছি, আমরা আমাদের যে আন্দোলন, যে ত্যাগ, সে ত্যাগের স্বীকৃতি চাই। অনুষ্ঠানের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদির ঢাকায় আগমনকে জনগণ প্রত্যাখ্যান করেছিল। মোদির আগমনকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল। সেই সব কিছুকে তোয়াক্কা না করে এদেশের জনগণের উপরে শেখ হাসিনা সরকারের যে পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী তারা নিপীড়ন চালায়। এই সময় নাহিদ কথা বলেন দ্বিতীয় স্বাধীনতা ইস্যুতে। বলেন, যারা 15 বছর হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে 24ই দ্বিতীয় স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। নাহিদ ইসলাম আরও বলেন, বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর দলীয় কর্মসূচি নিয়ে মাঠে থাকবে এনসিপি।
যে 3টি এজেন্ডা নিয়ে আমরা বর্তমান সময়ে কথা বলছি, সেই এজেন্ডার ভিত্তিতে আমাদের রমজানের পরে আমাদের কার্যক্রম সারা দেশব্যাপী চলবে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে, আর এটি বাস্তবায়ন হলে বাংলাদেশে মৌলিক পরিবর্তন আসবে। চীনে বোয়াও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বলেন, পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত। কাল শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম চীন সফর। বৃহস্পতিবার চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে যোগ দেন ডক্টর ইউনূস। বক্তৃতা দেন উদ্বোধনী অনুষ্ঠানে। বলেন, বহুপাক্ষিক বৈশ্বিক শাসন ব্যবস্থা এখন চ্যালেঞ্জের মুখে। এশিয়ায় ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে কমছে বিশ্বের উন্নয়ন সহযোগিতা ও সমষ্টিগত পদক্ষেপ। বহুপক্ষীয়তা ভিত্তিক বৈশ্বিক শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, ঋণের বোঝা অসহনীয় হয়ে উঠছে, মানবিক সংকট বাড়ছে, উন্নয়ন সহযোগিতার জন্য রাজনৈতিক ইচ্ছা দুর্বল হচ্ছে। বৈশ্বিক সমষ্টিগত পদক্ষেপে উদ্বেগজনক ঘাটতি দেখা দিয়েছে। ডক্টর ইউনূস বলেন, গত জুলাই আগস্টে এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এমন একটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে যা গত বছর জুলাই আগস্টে ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে। বিশ্ব দেখেছে যে কিভাবে জনগণ অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে একত্রিত হয়েছে। জনসাধারণের আস্থা পুনরুদ্ধার করার জন্য আমরা গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছি। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে আমাদের জাতির মৌলিক পরিবর্তন ঘটবে। বিশ্ববাজারে অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক উত্তেজনা ও বাণিজ্য জটিলতা নানাবিধ সমস্যার সৃষ্টি করছে। দুর্নীতির কারণে উন্নয়নশীল দেশগুলোতে বছরে আনুমানিক $1 ট্রিলিয়ন ক্ষতি হচ্ছে। তাই প্রয়োজন বহুপাক্ষিক মধ্যস্থতা, বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। গ্লোবাল অঙ্গীকার থাকা সত্ত্বেও 2030 এজেন্ডার অগ্রগতি ধীর গতিতে চলছে। এশিয়াকে সম্পদ পুনরুদ্ধার ও ফেরতের জন্য একটি বহুপাক্ষিক মধ্যস্থতা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একত্রিত হতে হবে। উন্নয়নশীল দেশগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সহ নানাবিধ সমস্যার দিকে এগোচ্ছে। তাই বিশ্বকে একটি টেকসই অর্থনৈতিক মডেলের দিকে এগিয়ে যেতে হবে, পরামর্শ দেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। ঐকমত্য কমিশনে 166টি প্রস্তাবনার মধ্যে 122টিতে একমত, 22টিতে ভিন্ন মত এবং 22টিতে আংশিক দ্বিমত জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের কাছে দলীয় মতামত দেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সময় রাষ্ট্রের নাম পরিবর্তনে ভিন্ন মত পোষণ করে দলটি। প্রার্থীদের বয়স কমানোর বিষয়েও দ্বিমত পোষণ করেন দলটির সাধারণ সম্পাদক। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ন্যূনতম যেখানে আমরা একমত হতে পারবো সেখানে যদি আমরা ভিত্তিটা যদি করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার, অনেকগুলো রূপান্তর আমরা কিন্তু করা সম্ভব। সেজন্য যেখানে আমরা একমত হতে পারবো তার উপরে দাঁড়ান। তার উপরে যেহেতু কাজটা সহজ, দলগুলো যেহেতু অনেকগুলো ব্যাপারে আমাদের ঐক্যমত আছে, সুতরাং তার ভিত্তিতে আমরা সামনে এগোই। যেগুলো একমত হতে পারবো না সেগুলো আলোচনার মধ্যে থাকবে। ভবিষ্যতে রাজনৈতিক দল, বিরোধী দলকে সরকারে এগুলো আলাপ আলোচনা করে বাকি প্রশ্নগুলোকে আগামীতে নিশ্চয়ই আমরা মীমাংসা করতে পারি। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে। ঈদের পরই প্রতিবেদন জমা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। পরোয়ানা জারির তথ্য সম্ভবত ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত কোনো মহল ফাঁস করছে বলেও মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর ভিডিও দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
সেই ঘটনায় আটক 2 আসামিকে বৃহস্পতিবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিলে 28 এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ও চাংখারপুলের গণহত্যার তদন্ত একেবারে শেষ পর্যায়ে, ঈদের পরেই তা জমা হতে পারে। চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করার জন্যে সবগুলো মামলারই কিন্তু এক্সট্রাক্ট, সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। এর বাইরে যে সেন্ট্রাল তার যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল সেগুলো এখানে আসবে। সুতরাং এটা অনেক বড় মামলা, সেই জন্য এটা একটু বেশি সময় লাগছে, বাট এটাও আমরা আশা করছি ঈদের পরপরই এটাও চলে আসবে আমাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোপন তথ্য ফাঁস হচ্ছে, গ্রেফতারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় ট্রাইব্যুনালের ভেতরের কেউ জড়িত থাকতে পারে আশঙ্কা তাজুল ইসলামের। কোনো না কোনো জায়গা থেকে এটা ফাঁস হচ্ছে, এটা আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে। আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা যাকে পাবো এটার জন্য দায়ী, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল হবার পরই গণহত্যার বিচারিক প্রক্রিয়া পুরোদমে শুরু হবে আশা প্রসিকিউশনের। কিন্তু যখনই আমি তদন্ত রিপোর্টটা হাতে পাবো তখনই কিন্তু আমার মূল কাজটা শুরু হবে, ফরমাল চার্জ দাখিল হবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। কার্যক্রমটা শুরু হবে। মহিমান্বিত লাইলাতুল কদর বা ভাগ্য রজনীর রাত, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ইবাদতের মধ্য দিয়ে রাতটি কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলামী চিন্তাবিদরা বলছেন, হাজার মাসের চেয়েও উত্তম কদরের রাত। শবে কদর ফার্সি শব্দ, সব অর্থ রাত আর কদর অর্থ সম্মান বা মর্যাদা। আরবিতে এই রাতকে লাইলাতুল কদরও বলা হয়। আর এক অর্থ ভাগ্য বা তাকদির নির্ধারণ। রমজান মাসের শেষ 10 দিনের যে কোনো বেজোর রাতকে ধরা হয় শবে কদর। কোরআন ও হাদিসে মহিমান্বিত করা হয়েছে এই রাতকে। এই রাতে ইবাদতের সৌভাগ্য লাভ করা হাজার মাসের ইবাদতের থেকে উত্তম। ধর্মীয় ভাবগম্ভীর্য ও ইবাদতের মধ্য দিয়ে রাতটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আল্লাহর কাছে ফরিয়াদ করব যাতে এই মাসে ভালোভাবে, বছরটা ভালোভাবে কাটতে পারে। আগামী দিন এবং দেশ এবং জাতি সুন্দরভাবে সুস্থভাবে থাকে সেই প্রত্যাশায় আজকে রাতে আমরা আল্লাহর কাছে এটাই আমরা বলবো, যাতে আমরা সকলে মিলে ভালো থাকতে পারি। মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ইবাদতে মশগুল মুসল্লিরা। গুনাহ মাফ ও মুসলিম উম্মার শান্তি কামনা এবং পরিবার পরিজন নিয়ে বিপদমুক্ত আগামী দিন কাটানো মুসল্লিদের লক্ষ্য। প্রতি বছর আমার বাপ দাদা এবং পূর্বপুরুষরা এখানে নামাজ পড়তে আসতেন, আমিও আসি ধারাবাহিকভাবে, আমার সন্তানকে নিয়ে এসেছি। আল্লাহ পাক যেন উম্মতে মুহাম্মদীর সকলের জীবিত মৃত সকলের গুনাহ মাফ করে দেন, এভাবে আমি আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ। আমরা চাই সকল দুনিয়ার মুসলিম উম্মাহ যেন আল্লাহ তাআলা ভালো রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, শবে কদরের রাত্রে দাঁড়ায়, তার আগেকার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। দর্শক, এবারে বাংলা লিংকের সৌজন্যে ঈদ কেনাকাটার আয়োজন। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। ঢাকার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম। ঈদকে সামনে রেখে বিপণী বিতানগুলো সেজেছে বর্ণিল সাজে। নতুন ডিজাইনের পোশাক, জুতা, গহনা এবং অন্যান্য ঈদ সামগ্রীতে জমজমাট ঈদ বাজার। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে দোকানে চলছে বিশেষ ছাড়, নানা অফার। পোশাকের দোকানগুলোতে নারী ও শিশুদের ভিড় সবচেয়ে বেশি। পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, টি শার্ট সহ বিভিন্ন ধরনের পোশাকের চাহিদা রয়েছে তুঙ্গে। জুতার দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের জুতা ও স্যান্ডেল এসেছে বাজারে। গহনার দোকানগুলোতেও চলছে জমজমাট বেচাকেনা। পাশাপাশি মেহেদি কেনার হিড়িক পড়েছে শপিং মলগুলোতে। গিফট তো সবাই পেলেই খুশি হয়, আমি পেলেও খুশি হই, সবাই তো সবাইকে দিতে হয়। এখন কিন্তু সবাই সবার মতো আনন্দ উঠে, বলতে গেলে নতুন বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশ এনজয় করতেছি। ফ্যামিলি নিয়ে ঈদ করতে পারবো, এটা সবচেয়ে বড় জিনিস। ছেলের জন্য, ওয়াইফের জন্য,
আমার জন্য নিছি নিতেছি আর কি। আগে আমার শপিং করা শেষ, এখন আমার ছোট বাচ্চা আর ওর বাবার জন্য নিছি। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। যদিও বিক্রেতারা বলছে ঈদ উপলক্ষে দাম কম রাখলেও ভ্যাট বৃদ্ধিতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। তো শেষ সময় কাস্টমার শেষের দিকে, এই জন্য ক্রেতা সাধারণ একটু কম। তবে তারপরও আশা করি আমরা যেটা বুঝতেছি হয়তো বা আর 2-1 দিন আছে, সেই ক্ষেত্রে একটু ভিড় হতে পারে। আমাদের প্রাইসটা আগে থেকে কম, তবে ভ্যাট বেড়ে যাওয়াতে কাস্টমারকে বিলটা বেশি দিতে হচ্ছে। ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে ঈদ ঘিরে রাজধানীর মলগুলোতে এখন উৎসবের আমেজ। সামিয়া মাহতাব, রোজা, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারান স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র সহ আরও 8 জন। যুদ্ধবিরতির পর ফের শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে 830 জনের। জিম্মিদের মুক্তি না দিলে গাজার অঞ্চল দখল করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে অবিলম্বে ইসরায়েলের নির্বাচনের দাবি তুলে বুধবার জেরুজালেমে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। যুদ্ধবিরতি ভঙ্গ করে গেল 18 মার্চ থেকে গাজায় নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত দখলদারদের নতুন করে শুরু করা আগ্রাসনে প্রাণহানি হয়েছে 8 শতাধিক মানুষের, আহত হয়েছেন 1700-র বেশি। এরই মধ্যে বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় নিহত হলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানোয়া। এরই মধ্যে গাজার বাসিন্দাদের উদ্দেশ্যে বুধবার এক ভিডিও বার্তা দিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। অবিলম্বে গাজা থেকে হামাসকে অপসারণের দাবি জানাতে সতর্ক বার্তা দিয়েছেন তিনি। জিম্মিদের মুক্তি না দিলে গাজার কিছু এলাকা দখল করা হবে বলে হুঁশিয়ারি দিলেন দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় লড়াই অব্যাহত রয়েছে। হামাস আমাদের জিম্মিদের মুক্তি দিতে যত বেশি অস্বীকৃতি জানাবে, আমাদের দমনপীড়ন তত বেশি শক্তিশালী হবে। এদিকে গাজায় অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে দেয়া 7 অক্টোবরের হামলার ঘটনার তদন্ত এবং অবিলম্বে নির্বাচন সহ বিভিন্ন দাবি তুলে ধরে বুধবার জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। বর্তমান সরকারকে অবৈধ বলেও দাবি করেছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, আরও নেওয়া হয়েছে সাধারণ কেবিনে। 2-1 দিনের মধ্যে ছাড়া পেতে পারেন হাসপাতাল থেকে। সুস্থতার জন্য তামিমকে বদলে ফেলতে হবে জীবনযাপনের ধরন। মানসিক অবস্থা ভালো না হলেও সময়ের সাথে মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন এভারকেয়ারের চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কয়েকদিন সিসিউতে থাকার পর সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। চিকিৎসকরা বলছেন 2-1 দিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন তিনি। তবে এখানেই শেষ নয়, সুস্থ জীবনে ফেরার জন্য তাকে বদলাতে হবে জীবনযাপনের ধরন। ব্লকটা ছিল 70 to 80%, 70 to 80% কনসেন্ট্রিক ব্লক, দুদিক থেকে ব্লক ছিল, রক্তনালীর দুদিকে চেপে ধরছিল। বাট টপ অফ দ্যাট ওর ডিহাইড্রেশন ছিল, অথবা স্মোক বেশি করেছে, অথবা পানি খায়নি। যেমন তার লাইফস্টাইলটা একটু মডিফিকেশন করতে হবে, সিগারেট খেলে এটা বন্ধ করতে হবে, ডায়েট, এক্সারসাইজ এগুলো সবই করতে পারবে, তার অন্যান্য ওষুধের চিকিৎসা হবে। শারীরিক উন্নতি হলেও মানসিকভাবে এখনো স্বাভাবিক নন তামিম। মাত্র 36 বছর বয়সে এমন সংকটে তাকে ভাবিয়ে তুলছে। ফিরতে হবে নতুন জীবনে, মানিয়ে নিতে হবে নতুন বাস্তবতার সঙ্গে। এজন্যই চিকিৎসকরা তাকে মানসিক কাউন্সিলিং এর মধ্যে রেখেছেন। এই ছেলেটা এই হার্ট অ্যাটাক হবে, সেটা কেমনে মানবে? খুব ডিফিকাল্ট। 36 বছর বয়স, মানে খুব ডিফিকাল্ট। বাট এটাকে অ্যাডপ্ট করতে হবে, এটাকে অ্যাবজর্ব করতে হবে, এটাকে মেনে নিতে হবে। সেই জন্যই আমরা কাউন্সিলিং ইনভলভ করছি, আমরা কাউন্সিলিং করতেছি। তবে সবচেয়ে বড় প্রশ্ন, তামিম কি আবার মাঠে ফিরতে পারবেন? চিকিৎসকরা এখনই চূড়ান্ত কিছু বলতে চান না, কিন্তু ইঙ্গিতটা খুব একটা আশাব্যঞ্জক নয়। সবাই চায় যে উনি সুস্থ থাকুক আগে, তারপর খেলার পাটটা মানে প্রাসঙ্গিকভাবে চলে আসবে। আগে ওনাকে পরিপূর্ণ সুস্থ করে তোলাই হচ্ছে আমাদের মানে প্রয়াস, এবং দেশবাসীর দোয়া এই জন্য যাতে উনি আগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তারপর আস্তে আস্তে উনি খেলা যাবে। তামিমের লড়াই এখানেই শেষ নয়, বরং নতুন জীবনের শুরু। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে জীবনযাত্রায় আনতে হবে পরিবর্তন, মানসিকভাবে হতে হবে আরো শক্ত।
ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।